হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি নতুন বিষয় গরু ও মহিষের মিল্ক ফিভার নিয়ে কথা বলবো। এখন শীত এসে গেছে। এই সময় গর্ভবতী গাভী এবং মহিষ বাচ্চা দেবে। বাচ্চা দেওয়ার পর মিল্ক ফিভার হয়। এই মিল্ক ফিভার নিয়ে আপনাদেরকে অনেক কিছু জানার আছে। মিল্ক ফিভার শব্দের অর্থ হচ্ছে মিল্ক মানে দুধ, ফিভার মানে জ্বর। কিন্তু গরু মহিষের যে মিল্ক ফিভার হয় সেখানে কিন্তু জ্বর থাকে না। এখানে জ্বরটা কিন্তু কমে যায়। তারপরও জ্বরের মতো হয়ে সুন্দর করে বসে থাকে এবং দাঁড়াতে পারে না, বিভিন্ন রকম সমস্যা হয়। মনে হচ্ছে যে গরুর জ্বর হয়েছে বা মহিষের জ্বর হয়েছে। এই জন্যই এই অসুখটাকে মিল্ক ফিভার বলে। তো মিল্ক ফিভার আমাদের দেশে একটি প্রচলিত নাম এবং যারা খামার করেন তারা সবাই কিন্তু মিল্ক ফিভারের সঙ্গে পরিচিত। মিল্ক ফিভারটা সাধারণত হয় গাভী বা মহিষের বাচ্চা দেবার 2 থেকে 3 দিনের মধ্যে, এবং কোনো কোনো ক্ষেত্রে এটা 7 দিনেও হতে পারে। এই মিল্ক ফিভার হলে বিভিন্ন রকম লক্ষণ দেখা যায়। এই লক্ষণগুলির আগে কি কারণে মিল্ক ফিভার হচ্ছে সেটা একটু জেনে নেওয়া ভালো। মিল্ক ফিভারটা সাধারণত হচ্ছে রক্তে যখন স্বাভাবিকের চেয়ে ক্যালসিয়ামের মাত্রা কমে যায় তখন কিন্তু মিল্ক ফিভার হয়। এই কমে যাওয়ার কারণ হচ্ছে যে শরীরে কিন্তু প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আছে। আমাদের শরীরে যে হাড় আছে এই হাড়ে 2 ভাগ ক্যালসিয়াম এবং 1 ভাগ ফসফরাস। এই হাড় থেকে কিন্তু এই রক্তে ক্যালসিয়াম আসে। কিন্তু বাচ্চা দেবার পর যদি কোনো কারণে এই ক্যালসিয়ামের আসা যাওয়াটা কমে যায় বা এর পরিমাণটা কমে যায় তখনই কিন্তু মিল্ক ফিভার হয়। আবার কোনো গাভীকে যদি আমরা গর্ভবতী অবস্থায় ভালো করে মিল্ক ফিভার ক্যালসিয়াম না খাওয়াই তাহলে কিন্তু মিল্ক ফিভার হতে পারে। আরেকটি ব্যাপার হচ্ছে যে বাচ্চা দেওয়ার অন্তত 3 সপ্তাহ আগে থেকে পশুর শরীরে যদি সোডিয়ামের পরিমাণ কমিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ক্যালসিয়ামটা শোষণ হয় এবং হাড় থেকে ক্যালসিয়াম রক্তে আসে এবং রক্ত থেকে ক্যালসিয়াম হাড়ে ডিপোজিট হয়। এই কাজটা করার জন্য আমাদের কিছু কিছু ওষুধ আছে, সেই ওষুধটা আমরা যদি খাওয়াতে পারি, যেমন রেনাডিকার্ড, মেটাবোলাইট, এই জাতীয় আরও কিছু ওষুধ আছে। এইগুলি যদি আমরা 3 সপ্তাহ আগে থেকে বাচ্চা দেওয়া পর্যন্ত খাওয়াতে পারি তাহলে কিন্তু মিল্ক ফিভারের পরিমাণ কমে যায়। তো মিল্ক ফিভারের লক্ষণটা আমাদের জানতে হবে, তাহলে কিন্তু মিল্ক ফিভারের মাধ্যমে গরু পশু আমাদের মারা যাবে না। তো মিল্ক ফিভারের লক্ষণগুলি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। মিল্ক ফিভারের প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপ, এই 3টি ধাপে আমরা মিল্ক ফিভারকে ভাগ করতে পারি। প্রথম ধাপ হচ্ছে গরু বাচ্চা দিয়েছে, খাবে দাবে ভালো থাকবে, কিন্তু হঠাৎ করে দেখলাম যে গরু খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছে, অর্থাৎ খাচ্ছে না, একদম খাচ্ছে না, দাঁড়িয়ে আছে, শুলে দাঁড়াতে কষ্ট হয় এবং দাঁড়ানোর পর মাসলগুলা কাঁপতে থাকে। গরু অবসাদগ্রস্ত হয় এবং সেন্সলেসের মতো মনে হয়, যেমন একদিকে টেনে থাকে, একদিকে যেতে থাকে। আবার কোনো কোনো সময় দেখা যাচ্ছে যে খাওয়ার মতো করে মুখ নড়াচ্ছে কিন্তু খাচ্ছে না, অর্থাৎ একটু খড় মুখের মধ্যে নিয়ে চাবাতে আছে কিন্তু গিলতেছে না এবং আর খড় নিচ্ছে না, এরকম অবস্থা হতে পারে। এবং পশুর পায়খানাও কমে যায়। এটা হচ্ছে প্রথম ধাপ। এই অবস্থা আমরা যদি দেখি তাহলে আমরা প্রথম অবস্থায় চিকিৎসা নিতে পারি। যদি এই অবস্থায় আমরা বুঝতে না পারি তাহলে দ্বিতীয় ধাপটা হচ্ছে পশু আর দাঁড়াতে পারে না। পশু শুয়ে পড়েছে, কষ্ট করে দাঁড়ানোর চেষ্টা করতেছে কিন্তু আবার শুয়ে পড়তেছে এবং এরকম করতে করতে একসময় আর দাঁড়াতে পারে না। তারপর কি হয় যে এটা শুয়ে তার মাথাটা বাম দিকে বুকের উপর মাথাটা রেখে ঘাড় বাঁকা করে শুয়ে থাকে। গরুর পায়খানা কমে যায়, খাওয়া দাওয়া তো থাকে না, আর নিঃশ্বাসটাও আস্তে আস্তে কমে যায়। এই অবস্থায় গরু কিন্তু বেশ কিছু সময় থাকে। এটা আমাদের দ্বিতীয় ধাপ। এই ধাপেও যদি আমরা পশুকে বুঝতে পারি তাহলে কিন্তু আমরা পশুকে সহজেই ভালো করতে পারি। এই ধাপের পরে আসে আমাদের তৃতীয় ধাপ বা শেষ ধাপ। এই ধাপে পশু আর বসে থাকতে পারে না, একবারে মাথা ছড়াইয়ে মাটিতে শুয়ে পড়ে এবং তার কোনো নড়াচড়া থাকে না। মাথা সোজা করে বসায় দিলে সে আবার ফেলাইয়া দেয়। আর কি হয় যে পশুর পেটটা ফুলে যেতে থাকে, আস্তে আস্তে পেটটা ফুলে যেতে পারে, তার কান ঠান্ডা হয়ে যায় এবং তার এক্সট্রিমিটি অর্থাৎ পশুর পায়ের অংশ শেষের দিকে দেখা যাচ্ছে ঠান্ডা হয়ে যাচ্ছে। এই সময় পশুর টেম্পারেচার যদি মাপা হয় তাহলে অনেক সময় 100 থাকে,
98 থাকে, 99 থাকে, এমনকি 96 পর্যন্ত আসতে পারে। এই সময় টেম্পারেচারটা একদম কমে যায়। পশুর পেটটা আস্তে আস্তে ফুলতে থাকে, ফুলতে ফুলতে পশুর মুখ দিয়ে পেটের মধ্যে থাকা যে খাদ্যের যে রস সেটা বের হয়ে আসতে থাকে। এই অবস্থায় যদি আমরা দেখি যে পশু চোখটা খুলে দেখি যে চোখটা খুলে রাখতে পারতেছে না, চোখটা বন্ধ হয়ে গেছে এবং পিউপিলটা কিন্তু বড় হয়ে গেছে, এই অবস্থা কিন্তু আমাদের শেষ ধাপ। এই অবস্থা যদি 2-1 ঘন্টার মধ্যে পশুকে সুষ্ঠু চিকিৎসা করা না যায় তাহলে পশু কিন্তু মৃত্যু মুখে পতিত হয়। এই অবস্থায় আমাদেরকে কি করতে হবে? এই অবস্থায় আমাদেরকে পশুকে ক্যালসিয়াম দিতে হবে। এটা ক্যালসিয়ামের অভাবে এই জিনিসটা হয়েছে এবং ক্যালসিয়ামের অভাবে আস্তে আস্তে পায়ের শক্তি কমে গেছে, পেটের শক্তি কমে গেছে, পাকস্থলীর শক্তি কমে গিয়েছে এবং তার খাওয়া দাওয়া বন্ধ, পেটের নড়াচড়া বন্ধ, সব কিছু বন্ধ। এই অবস্থায় অতি দ্রুত আমাদেরকে ক্যালসিয়াম দিতে হবে এবং সেই ক্যালসিয়াম দেওয়ার নিয়ম হচ্ছে যে আমরা প্রথমে পশুটাকে অ্যান্টিহিস্টামিন দেব অথবা খুবই টেম্পারেচার কমে গেলে আমরা স্টেরয়েড দিতে পারি, যেমন ডেক্সামেথাসোন প্রিপারেশন বা প্রেডনিসোলন প্রিপারেশন সহ আমরা এটা দিতে পারি। তাহলে কিন্তু পশুর টেম্পারেচারটা দ্রুত বাড়তে পারে। শীতের দিন হলে এটা কিন্তু আরও বিপদ। শীতের দিন হলে এই অবস্থায় পশু খুব দ্রুত মৃত্যুমুখে পতিত হয়। শীতের দিন হলে আমরা সর্বপ্রথমে চেষ্টা করব যে পশুকে কাঁথা কম্বল দিয়ে ঢেকে রাখা, অর্থাৎ তার শরীরের তাপমাত্রাটাকে ধরে রাখতে হবে। তারপরে কোনো কোনো সময় ডাক্তার আসতে দেরি হলে আমরা আগুন জ্বালিয়ে পশুটাকে গরম করতে পারি। তারপর আমরা পশুটিকে ক্যালসিয়াম দেব। শীতের দিন হলে আমরা ক্যালসিয়াম দেব একটু গরম করে নিয়ে, অর্থাৎ বডি টেম্পারেচারে গরম করে নিয়ে আমরা ক্যালসিয়াম দেব। আমরা সরাসরি ক্যালসিয়াম দিতে পারি, আবার কোনো কোনো ক্ষেত্রে আমরা স্যালাইনের সঙ্গে ক্যালসিয়াম দিতে পারি। সেক্ষেত্রে আমাদের স্যালাইনও গরম করে নিতে হবে এবং আমরা এটাকে আস্তে আস্তে শিরাপথে আমরা দিতে থাকবো। এই দিতে থাকলে আমরা দেখব যে পশু 5-7-10 মিনিটের মধ্যে পশু মাথা তুলতেছে। তারপর কিছুক্ষণ পর দেখব যে আমাদের পেটের নড়াচড়া শুরু হয়েছে এবং সেক্ষেত্রে দেখা যাবে পশু পায়খানা করে ফেললো বা প্রস্রাব করে ফেললো। এইভাবে আমরা তখন বুঝবো যে ওষুধটা আমাদের কাজ করতেছে এবং এইভাবে আমরা আস্তে আস্তে 300 থেকে 500, কোনো কোনো ক্ষেত্রে 600 ml ক্যালসিয়াম আমরা দেব। এর পাশাপাশি আমরা ভিটামিন এডি ব্যবহার করব, অর্থাৎ AD3E, অর্থাৎ ক্যালসিয়ামটাকে বডিতে ধরে রাখা জন্য আমাদের প্রচুর পরিমাণ এডির দরকার এবং ভিটামিন ডির জন্য আমরা এই AD3E ব্যবহার করব। এইভাবে আমরা ক্যালসিয়ামটা দিয়ে দেব। দেওয়া হলে আমাদের পশুটি আধা ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে উঠে দাঁড়াবে এবং খাওয়া দাওয়া শুরু করবে। যদি এসব ক্ষেত্রে আমাদের পশু বসে থাকলেও হয়তো কিছু খাচ্ছে কিন্তু দাঁড়াচ্ছে না, সেক্ষেত্রে আমরা বুঝবো যে পশু তার মাসলগুলা পুরোপুরি ঠিক হয় নাই। সেক্ষেত্রে আমরা মাসলকে ম্যাসেজ করতে পারি এবং আরও টেম্পারেচার দিতে পারি। এইভাবে আমরা চেষ্টা করব এবং পরবর্তীতে যাতে পশুর আরও ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি না হয় তা এর জন্য আমরা পশুকে ভিটা-ডি প্লাস, অর্থাৎ ভিটামিন ডি যে সমৃদ্ধ যে ওষুধগুলি আছে, ভিটা-ডি প্লাস, ভিটা-ডি গোল্ড, শিবা-ডি প্লাস, এই ওষুধগুলি আমরা খাওয়াবো এবং পাশাপাশি ক্যালসিয়াম খাওয়াবো। ক্যালসিয়াম 100 থেকে 200 ml পর্যন্ত কয়েকদিন খাওয়ালে আমাদের এই মিল্ক ফিভারটি থেকে আমরা রক্ষা পাবো এবং পশু ভালো হবে। তো কি কারণে এই মিল্ক ফিভার হয়, কি করলে আমরা মিল্ক ফিভার কমাতে পারি, এই ভিডিওগুলো আমরা পরবর্তীতে দেব। আজকে এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।